আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা নবম অধ্যায়ের যেই বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান রয়েছে, তো সেই পর্বে আমরা কথা বলবো দিনাজপুর বোর্ড 2019-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা একটু উদ্দীপকটা একটু বুঝে নেই এবং উদ্দীপক থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। এখানে ফার্স্টে কি বলছে দেখো, যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এ ও বি সিলিন্ডারে যথাক্রমে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। সো উদ্দীপকটা খুবই সিম্পল, যে আমার দুইটা সিলিন্ডার, আমরা ধরুন এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের কথা বলা হচ্ছে। তো এ সিলিন্ডার রয়েছে কে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি NH3। আর বি সিলিন্ডার রয়েছে কে, বি সিলিন্ডার রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকেত কি CO2। তাহলে দুইটা সিলিন্ডারে আমরা দুইটা গ্যাস পাচ্ছি, একটা হচ্ছে এতে রয়েছে অ্যামোনিয়া এবং বিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এবারে আসো এখান থেকে আমরা ক খ গ ঘ এর প্রশ্ন সমাধান করব। তো ফার্স্ট কোশ্চেন, আন্তঃআণবিক শক্তি কাকে বলে? তো দেখো, আন্তঃআণবিক শক্তি কাকে বলে যদি আমরা এই প্রশ্নের অ্যান্সার খুঁজি, আমরা বলতে পারি যে পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে। অর্থাৎ পদার্থের অণুসমূহের মধ্যে যেই আকর্ষণ বল বিদ্যমান থাকে তাকেই আমরা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলতে পারি। তো দেখো, পৃথিবীর প্রত্যেকটা পদার্থের মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু থাকে আর কি। এই অণুগুলো একে অপরকে কি করে আকর্ষণ করে। তাহলে একটা পদার্থের অণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেই আকর্ষণ বলকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক কিরূপ তা ব্যাখ্যা করো। একটা হচ্ছে গিয়ে কি দেখো তাপমাত্রা, আরটা হচ্ছে গিয়ে চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক কিরূপ তা ব্যাখ্যা করো। সো আসো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। খেয়াল করো, আমরা বলতে পারি এভাবে যে তাপমাত্রা এর সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আয়তন সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি বোঝাচ্ছে, কোনো গ্যাসীয় পদার্থের তাপমাত্রা T যদি বৃদ্ধি করা হয় তাহলে এর আয়তন V কি হবে, বৃদ্ধি পাবে। তাপমাত্রা T বৃদ্ধি করা হলে এর আয়তন V বৃদ্ধি পাবে। নাম্বার 1 সেক্টর হচ্ছে এইটা। নাম্বার 2, যদি চাপ বৃদ্ধি করা হয়, চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে বলো তো, তাহলে কোথাও যদি P বাড়ে তাহলে এর আয়তন কি হবে, বাড়বে না কমবে? আয়তনটা হ্রাস পাবে। সহজ হিসাব, কোনো একটা গ্যাসীয় সিলিন্ডারের তাপমাত্রা বাড়াই দেয় কি হবে, ফেটে যাবে। কেন ফেটে যাবে বলো তো? কারণ গ্যাসীয় অণুগুলো খুব দ্রুত ছোটাছুটি করবে, তাদের আরও স্পেসের প্রয়োজন হবে। এই স্পেস যেহেতু বাড়ানো সম্ভব নয় বিধায় সিলিন্ডারটা ফেটে গিয়ে সে বেশি স্পেস ক্রিয়েট করবে। তাহলে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে আয়তনটা বেড়ে যাবে, আবার চাপ যদি বাড়াই আয়তনটা কমে যাবে। একটা বেলুনের কথা চিন্তা করো তো, যে একটা বেলুন তোমার হাতে রয়েছে, তুমি চাপ দিচ্ছ চারদিক থেকে, তাহলে এর ভিতরের যে জায়গাটা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। তো কমছে কেন? চাপ বাড়ানোর ফলে। সো চাপ বাড়লে ভি কমবে, আবার চাপ কমলে ভি বাড়বে। এবার যত চাপ দেওয়া বেলুনটা ছেড়ে দাও তাহলে আস্তে আস্তে কি হবে, বড় হয়ে যাবে। তো প্রেশার কমাচ্ছ, আয়তন বেড়ে যাচ্ছে, প্রেশার বাড়াচ্ছ, আয়তন কমে যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা এইটুকু কথা প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আমাদের গ নং প্রশ্নে। কি বলছে দেখো, উদ্দীপকের এ ও বি উভয় সিলিন্ডারের মুখ একত্রে খুলে দিলে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এ সিলিন্ডার এবং বি সিলিন্ডার এটার মুখ যদি আমি একত্রে খুলে দেই কোনটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে, এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। তাইলে চলো আমরা এখন এই প্রশ্নের গ নাম্বার যে পয়েন্ট রয়েছে এই গ নাম্বার পয়েন্টে যাই। তো ব্যাপারটা এখানে এরকম যে দ্রুত ছড়িয়ে পড়বে, আসলে ছড়িয়ে পড়া জিনিসটা হচ্ছে ব্যাপন। কোনো বস্তুর স্বতঃস্ফূর্তভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা ব্যাপন হিসেবে চিহ্নিত করি বা আমরা সেটাকে ব্যাপন বলি। এখন এখানে কোশ্চেন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা সিলিন্ডারের মুখ খুলে দেই তাহলে কে দ্রুত ছড়াবে। মানে দ্রুত ছড়াবে বলতে সহজ, মানে এই কোশ্চেনটাকে তোমরা এভাবে বলতে পারো যে কার ব্যাপন বেশি হবে, কার ব্যাপন কম হবে। দ্রুত ছড়িয়ে পড়া এই ওয়ার্ডের মধ্যে ব্যাপন হারটা আসলে জানতে চাওয়া। যেই গ্যাস বেশি দ্রুত মানে বেশি কম সময়ে ছড়িয়ে পড়বে তার ব্যাপন হারটা বেশি হবে, যেই গ্যাস কম দ্রুত ছড়াবে তার ব্যাপন হারটা কি হবে, কম হবে। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে কোনো বস্তুর আণবিক ভর, আচ্ছা কোনো বস্তুর ব্যাপন হার আর ওই বস্তুর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে বস্তুর ব্যাপন হার তত কম হবে, আর বস্তুর ভর যত কম হবে বস্তুর ব্যাপন হার তত। তো দেখো, যে গ্যাসের আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হারটা কম হবে, আর যেই গ্যাসের আণবিক ভর কম হবে তার ব্যাপন হারটা বেশি হবে। জাস্ট আমরা এই সূত্র থেকে শিখতে পারতেছি। তো আমাদের এখন কাজ হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভরটা বের করা। অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17, নাইট্রোজেন 14 আর 3টা হাইড্রোজেন 3, 17।
আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে 44। সো আমরা দুইটা গ্যাসেরই আণবিক ভর পেয়েছি। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরস্পরের মানে ভরের দিক থেকে সমান নয়। এখন ভর কম কার, অ্যামোনিয়ার ভর কম, তাহলে দ্রুত ছড়াবে কে? তো দেখো অ্যামোনিয়ার ভর যেহেতু কম তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হারটা বেশি হবে, কার্বন ডাইঅক্সাইডের ভর যেহেতু বেশি তাহলে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কম হবে। তো ওভারঅল আমরা এখান থেকে এই সিদ্ধান্তই নিতে পারি যে অ্যামোনিয়াটা যদি আমরা উভয় সিলিন্ডারে যদি আমরা মুখ খুলে দেই, যদি আমরা উভয় সিলিন্ডারে মুখ খুলে দিই তাহলে অ্যামোনিয়াটা কি হবে, দ্রুত ছড়াবে। অ্যামোনিয়াটা এখান থেকে দ্রুত ছড়িয়ে পড়বে এবং কার্বন ডাইঅক্সাইডটা অ্যামোনিয়ার তুলনায় ধীরে ধীরে ছড়াবে। সো ঘয়ের জন্য আমাদের এই আনসারটুকু, গয়ের জন্য এইটুকু অ্যান্সার আমাদের লিখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যাচ্ছি এই প্রশ্নের ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে বলেছে যে উল্লেখিত গ্যাস দুটির জলীয় দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি আমাকে এখানে বিশ্লেষণ করতে হবে ঘ নাম্বার প্রশ্নে। তো চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নে যাই। আমরা এখন এটা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো। সো ঘ নাম্বার প্রশ্নে যেটা বলতেছে সেটা হলো যে উদ্দীপকের যে গ্যাস দুটি রয়েছে, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন প্রশ্ন কিন্তু জানতে চেয়েছে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে। দেখো অ্যামোনিয়া যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে আমরা এটা আগে দেখাই। অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। দেন যদি আমরা সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি তাহলে কি পাবো, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ NH4 আয়ন এবং OH মূলক দুইটা আয়ন আমরা সেখান থেকে পাবো। এখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দিক হচ্ছে এটা যে হাইড্রোক্সিল আয়ন যখন লাল লিটমাসের সংস্পর্শে আসে তখন সেটা নীল লিটমাসে পরিণত হয়ে যায়। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সিল মূলক রয়েছে সেই হাইড্রোক্সিল মূলক লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে। এখন লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করতে পারে কে? যারা ক্ষার বা যাদের মধ্যে ক্ষার ধর্ম আছে এদেরকেই মানে আমরা তারাই সহজে কি করতে পারে, লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করতে পারে। সো এখানে কিন্তু আমাকে ব্যাখ্যা ওই কথাটাই বলতে হবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH মূলক রয়েছে, এই OH মূলক সহজেই লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করতে পারবে। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা ধর্মের প্রমাণ পেলাম, সেটা হচ্ছে গিয়ে কি ধর্ম, ক্ষার ধর্ম। কেননা আমরা জানি যে ক্ষার কি করে, লাল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারে পরিণত করে, নাম্বার 1। নাম্বার 2, দেখো আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে এই অ্যামোনিয়া যেহেতু একটা ক্ষার বা ক্ষার ধর্ম তার মধ্যে রয়েছে, সে কি করতে পারে, সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা লবণ। তাহলে আমরা জানি যে অ্যাসিডের সাথে তারাই বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে যারা ক্ষার বা যাদের মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য থাকে। সো অ্যামোনিয়ার মধ্যে যেহেতু ক্ষারীয় বৈশিষ্ট্য আছে, সে HCl এর সাথে বা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করতে পারে। তো এই যে তিনটা প্রমাণ আমরা এখান থেকে দিলাম, দেখো তিনটা প্রমাণ কি আমরা আবার একটু লিস্ট করি। প্রথম প্রমাণ হচ্ছে যে সে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করতে পারে, NH4OH। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা হাইড্রোক্সিল মূলক পাই, OH মূলক পাই। সো OH মূলক তাদের থেকেই পাবো আমরা যারা ক্ষার বা যাদের মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এটা। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এটা, এই OH মূলক লাল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারে পরিণত করতে পারে, লাল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারে পরিণত করতে পারে। নাম্বার 2 হচ্ছে এটা। আর নাম্বার 3, এই ক্ষার অ্যামোনিয়া ক্ষার HCl অম্লের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে। তার মানে এটা কার সাথে ম্যাচিং হচ্ছে, এটা ওই যে অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে লবণ বা পানি তৈরি করতে পারে যেই সূত্র ছিল সেই সূত্রের সাথে এটা মিলে যাচ্ছে। তো তাহলে এখান থেকে আমরা এটাও এক্সপ্লেন করতে পারি যে উদ্দীপকের অ্যামোনিয়া বিক্রিয়ার মধ্যে ক্ষার ধর্মের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। আচ্ছা, গেল এটা। এবারে যাব আমরা কার্বন ডাইঅক্সাইডের কাছে। দেখো খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমরা একটু সেই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে। নাম্বার 1, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে, কার্বনিক অ্যাসিড। তো কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এখন এই কার্বনিক অ্যাসিডকে ভাঙলে কি পাবো আমরা, হাইড্রোজেন আয়ন পাবো। কার্বনিক অ্যাসিডকে ভাঙলে আমরা হাইড্রোজেন আয়ন পাবো এবং এই হাইড্রোজেন আয়ন নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করতে পারে। এই হাইড্রোজেন আয়ন নীল লিটমাস পেপারকে
লাল লিপ্টস পেপারে পরিণত করতে পারে। নাম্বার 2। নাম্বার 3 আর একটা জিনিস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করতে পারে। তার মানে কি, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অবশ্যই অম্লীয় ধর্ম যদি না থাকতো, সে একটি তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে কখনোই লবণ এবং পানি তৈরি করতে পারতো না। আমরা বারবার যে কথাটা বলি যে কোনো একটা বস্তু সে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে, তাহলে বুঝতে হবে ওই অজানা বস্তুর মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে। অথবা যে কোনো একটা বস্তু যদি তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে, তাহলে বুঝতে হবে ওই অজানা বস্তুর মধ্যে অম্লীয় বৈশিষ্ট্য রয়েছে। এখন খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড যে একটা তীব্র ক্ষার, এটা আমরা সবাই জানি। এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করতেছে। সো এই যে লবণ এবং পানি উৎপন্ন করলো, এখান থেকে কি বোঝা যায়? লবণ এবং পানি উৎপন্ন করলে এখান থেকে এটাই বোঝা যায় যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অম্লীয় বৈশিষ্ট্য রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অম্লীয় বৈশিষ্ট্য রয়েছে। সো আমরা এই 3টা পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা করে দিই, তাহলে এখান থেকে আমাদের মোটামুটিভাবে ঘয়ের জন্য যে পয়েন্ট, সেই পয়েন্ট আলোচনা করা হয়ে যাবে। তো মনে রাখতে হবে অ্যামোনিয়ার মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে। এর জন্য 3টা পয়েন্ট বা 3টা বিক্রিয়া যেগুলো তোমাদেরকে দেখলাম, সেগুলো তোমরা সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা। আর কার্বন ডাইঅক্সাইড যে অম্লীয় ধর্মের, এর জন্য আমরা এই 3টা পয়েন্টকে হাইলাইট করে যদি ব্যাখ্যাটা দিয়ে দিই, তাহলে আমাদের এখান থেকে ঘয়ের প্রশ্ন ফুলফিল হয়ে যাচ্ছে। তো তাইলে আমরা এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। আমি আশা করছি তোমরা এই অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, অন্য সৃজনশীলে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।